নমস্কার ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অল ভিউয়ার্স, প্রথমেই সকলকে জানাই এনআরএসসি ইউটিউব চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা। বহুদিন পর আবার ইউটিউব প্ল্যাটফর্মে আমাকে আসতে হলো ছাত্রছাত্রীদের বিশেষ অনুরোধে। গত দুদিনে বহু অনুরোধ এসেছে এনটিএর হঠাৎ করে ঘোষণা করা নেট পরীক্ষার তারিখ নিয়ে কিছু বলবার জন্য। এ ব্যাপারে ফোনে আমি ব্যক্তিগতভাবে যাকে যা জানানোর সেটা ইনফর্ম করেছি, তবুও সকলের জন্য, বিশেষ করে যারা এখনও ফোনে যোগাযোগ করে উঠতে পারেনি এবং যারা বিভিন্ন ছাত্রছাত্রী আমার রয়েছে, অর্থাৎ অতীতে যারা আমার কাছ থেকে নেট পরীক্ষা দিয়েছিল বা যারা এখনও বর্তমানে নেট পরীক্ষা দিচ্ছে, এবং সর্বোপরি বাংলাভাষী সকল ভারতীয় নেট পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। আর সেই জন্যই আমার এই ভিডিওটি ক্রিয়েট করা। তো তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি নিবেদন করছি। আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে আমার নিজস্ব মতামত ব্যক্ত করব এবং সেখানে ব্যক্তিগত মতামত উপস্থাপন করব। আমার এই মতামত যদি লজিক্যাল মনে হয় মানবেন, আর যদি মনে হয় যুক্তিপূর্ণ নয় বা সেখানে সেরকম কোনো সারবত্তা নেই বা অপ্রাসঙ্গিক, তাহলে অবশ্যই ইগনোর করবেন। তবে ভিডিওটি অনুগ্রহ করে স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু এর যে মূল ফ্লেভার সেটা কিন্তু মিস করে যাবেন। ভিডিওটি পছন্দ হলে একটা লাইক প্রত্যাশা করতেই পারি, আর খুব অপছন্দ যদি হয় আর ডিসলাইকটাকেও আমরা খুব স্পোর্টিংলি নেব। তবে হ্যাঁ, পছন্দ হোক বা না হোক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনি যদি এডুকেশন সেক্টরের লোক হন তাহলে আমি নিশ্চিত আগামী দিনে পাবলিশ করা কোনো না কোনো ভিডিও আপনার পছন্দ হবেই হবে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের মূল আলোচনা। আজকের আলোচনার অভিনবত্ব হলো, অন্য দিনের মতো আমি একটানা কিছু বলবো না। বিভিন্ন ছাত্রছাত্রীর কাছ থেকে পাওয়া কিছু বাছাই করা প্রশ্ন এবং তার উত্তর আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওটাতে। প্রথম প্রশ্ন, একজন লিখেছে যে এই প্রথমবার নেট দেব, জুনের পরীক্ষার সময় যখন ফর্ম ফিল আপ করেছিলাম সেভাবে কিন্তু কোনো ধারণা ছিল না, এখন এই অল্প সময় কিভাবে প্রস্তুতি নেব। প্রশ্নকর্তার নাম উল্লেখ করলাম না, কারণ অনেকেই এরকম ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করেছে। তো আমার যে উত্তরটা আমি এখানে বলবো যে, যখন প্রথমবারের জন্য তুমি নেট পরীক্ষা দিচ্ছ, তোমার যখন নেট পরীক্ষা দেওয়ার আগে কোনো সেভাবে এক্সপিরিয়েন্স নেই, তখন অযথা এই পরীক্ষাটাকে নিয়ে খুব বেশি চাপ নিও না, এটাকে স্বাভাবিকভাবে নাও। তার কারণ হচ্ছে, এই পরীক্ষাটাই কিন্তু তোমার জীবনের একমাত্র পরীক্ষা এরকম নয়। কারণ তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু মূলত ডিসেম্বরের কথা ভেবেই প্রিপারেশনটা নিচ্ছ। এবার জুনে যে প্যান্ডেমিক পরীক্ষাটা শুরু হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটাকে তোমরা অত গুরুত্ব সহকারে নেওনি একটাই কারণ মার্চ থেকে যে প্যান্ডেমিক শুরু হয়ে গেল এবং তার ফলে যে একটা ক্রাইসিস তৈরি হলো, প্রায় আমরা সবাই নিশ্চিত ছিলাম যে পরীক্ষাটা জুনে হবে না, এবং জুনে না হয়ে কবে হবে সেটাও পুরোপুরি অনিশ্চিত। তো সেদিক থেকে দেখতে গেলে খুব বেশি দোষ তোমাকে দেওয়া যায় না। আর এনটিএ এত শর্ট নোটিশে যে টাইমটা তারা অলরেডি ঘোষণা করেছে, তার মধ্যেও সার্বিক প্রস্তুতি নেওয়া কার্যত অসম্ভব। সুতরাং এটা খুব সত্যি কথা যে আগে থেকে যদি সঠিক প্রিপারেশন না থাকে তাহলে এত অল্প সময় এসে বিশেষ কিছু করা যাবে না। সেই কারণে আমি তোমাকে বলবো, যতটুকু তুমি শিখেছো, যতটুকু তোমার চর্চা আছে সেইটা, এবং এখনও তো 25 দিন বাকি আছে, বা 25 দিন না হোক 20-22 দিন তো বাকি আছে। তো সেই টাইমটাতে আমরা আরও অনেকটা জ্ঞান রপ্ত করে নেব, যদিও সেটা পরীক্ষায় বসার জন্য বা পরীক্ষায় সাফল্য পাওয়ার জন্য হয়তো সাফিসিয়েন্ট নয়। তো যেটুকুই হোক না কেন সেটাকে নিয়ে করতে হবে। কিন্তু এখন যদি আমরা কোনো কারণে তাড়াহুড়ো করে এটা পড়ি ওটা পড়ি সেটা পড়ি, আলটিমেট কোনোটাই কোনো কাজে লাগবে না, এবং যেটা অলরেডি আমরা পড়েছি
ডিউ টু ল্যাক অফ প্র্যাকটিস আমরা সেটাও ভুলতে শুরু করব। কাজে আমার উত্তর হচ্ছে খুব শান্তভাবে পরিস্থিতির মোকাবেলা করো। মূলত পরীক্ষাটা যদি দিতে ইচ্ছা করে বা যদি মনে হয় হ্যাঁ এটা দেওয়া উচিত, অভিজ্ঞতা অর্জনের জন্য হোক বা যে কোনো কারণেই হোক, পরীক্ষাটা তুমি নিশ্চয়ই দেবে। কিন্তু তোমার পাখির চোখ হোক ডিসেম্বর 2020 যে নেট পরীক্ষাটা সেইটা। এরপর চলে আসছি দ্বিতীয় প্রশ্ন। স্যার, আমি এর আগে নেট পেয়েছি, ডিসেম্বরের পরীক্ষাটাকে লক্ষ্য করে জেআরএফের জন্য এগোচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে এই ঘোষণাতে ঠিক বুঝে উঠতে পারছি না কি করা উচিত। তুমি এর আগে নেট পেয়েছো, এবার তোমার লক্ষ্য হচ্ছে জেআরএফ। তার মানে তোমার একটা সার্বিক প্রস্তুতি কিন্তু আছে এবং তুমি অলরেডি সাফল্য পেয়ে গেছো। মানে আমি যদি তোমাকে জেআরএফটাকে আলটিমেট গোল ধরি, তাহলে আমি বলতে পারি নেট পাওয়া মানে উইদাউট জেআরএফ তুমি কিন্তু প্রাথমিক সাফল্যটা পেয়ে গেছো। এবার তুমি চাইছো কি করতে, না জেআরএফ পেতে। এবার বলি, জেআরএফ পেতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। পেপার 1-এ যদি যথেষ্ট ভালো নাম্বার না থাকে, আর পেপার 2 তো আছেই নিজস্ব সাবজেক্ট যেটা, এই দুটো জায়গায় যদি ভালো নাম্বার না থাকে তাহলে কিন্তু জেআরএফ পাওয়াটা একটু শক্ত ব্যাপার। সেই কারণে তোমাকে প্রস্তুতি নিতে হবে। এবার যেহেতু তুমি আগে যে কারণে তোমার জেআরএফটা হাতছাড়া হয়েছে, আমার ধারণা যে তুমি সেই ব্যাপারটাকে অ্যানালাইসিস করে কোথাও লিখে রেখেছো যে কেন আমি জেআরএফ পাইনি, কোন পেপারের নাম্বারটা কম হলো বা কেন কম হলো। যদি মনে হয় সেই জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে ম্যানেজেবল, মানে আমি বলতে চাইছি তোমার পেপারে কিছু হয়তো অসুবিধা আছে, পেপার 2-তে, পেপার 1-এ সামান্য কিছু অসুবিধা আছে, যে সামান্য অসুবিধাটার জন্য তুমি কতবার বেশি নম্বর তুলতে পারোনি, সেই জায়গাগুলোকে ফোকাস করো। তবে মনে রাখতে হবে এই যে সমস্যাটা আমার রয়েছে সেটা যদি আমি আগামী 7 দিনের মধ্যে ম্যানেজ করতে পারি বা 7 দিনের মধ্যে যদি ম্যানেজেবল হয়, তাহলেই আমি এই পলিসি ফলো করব। আর যদি মনে হয় যে না, এটা ম্যানেজ করতে আরও অনেক সময় লাগবে, তাহলে আমি বলবো সেদিকে না যাওয়াই ভালো। বরং তুমি অতীতে যে বিষয়গুলো অধ্যয়ন করেছো, যে জিনিসগুলো পড়া আছে তোমার, সেইগুলোকে আরও ভালো করে প্র্যাকটিস করে যাও। একটু পুরনো পড়া রিভিশন দিলে কিন্তু চটপট মনে পড়ে যাবে। সত্যি কথা বলতে, জুনের পরীক্ষাটা কোন মাসে হবে এই সম্পর্কে কারোরই কোনো স্বচ্ছ ধারণা ছিল না। তার জন্য অনেকাংশেই দেখা গেছে যে পরীক্ষার্থীদের মধ্যে একটা অবহেলা, বা এটা তো খুব সত্যি কথা, আমি যদি পরীক্ষার ডেটটা আগে থেকে জানতে না পারি, আমি কি ফোকাস করে পড়াশুনো করব। সারা বছর ধরে পড়াশুনোর একটা কি বলবো টিউনিং একই রকম রাখা, এটা কিন্তু খুব কম মানুষের পক্ষেই সম্ভব। সেদিক থেকে চিন্তা করলে পরীক্ষার্থীদেরকে খুব বেশি দোষ দেওয়া যাবে না। তুমিও সেই একই কথা তোমার জন্যও বলবো, তোমাকে খুব বেশি দোষ দেওয়া যাবে না। যতটা পারো পুরনো জিনিসগুলোকে একটু রিভিশন করো, তবে নতুন জিনিস কিন্তু একদমই নয়। আর একটা কথা বলে রাখি, যেহেতু আমাদের হাতে এখন সময় কম, অথচ একটা লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি, আমার মনে হয় একটা রুটিন প্রথমে তৈরি করে নেওয়া ভালো। এবং সেই রুটিনে একটু শুনতে অবাক লাগলেও বলবো 12 থেকে 14 ঘন্টার একটা প্রভিশন রাখতে হবে। যেহেতু হাতে মাত্র 20-22 দিন আছে, কাজে 20-22 দিন 12-14 ঘন্টা করে খাটাই যায়, এটা এমন কোনো বড় ব্যাপার কিছু নয়। তো সেইভাবে তুমি যদি একটা পার্টিকুলার লক্ষ্য নিয়ে এগোও তাহলে হবে, খুব ভালোই হবে। এবং মাথায় রাখতে হবে যে এই যে 12 থেকে 14 ঘন্টা বলছি, তোমার প্রস্তুতি অনুযায়ী তুমি ঠিক করবে যে পেপার 1-এ ধরো 5 ঘন্টা দিলে, পেপার 2-তে 7 ঘন্টা, বা পেপার 1-এ 6 ঘন্টা, পেপার 2-তে 6 ঘন্টা। কোনটায় তোমার প্রিপারেশন কেমন, কোথায় তোমার সমস্যা রয়েছে, এইগুলো সমস্ত বুঝে নিয়ে নিজের মতো করে একটা রুটিন ফরমেশন করো এবং সেই অনুযায়ী পড়াশোনাটা করো। আর নতুন বিষয়ে কনসেন্ট্রেট না করাই ভালো। অনেকে ভাবে যে আমি কোনো একটা যে জিনিসগুলো আমার অজানা রয়েছে সেগুলো দেখি বই পড়ে কিছু ম্যানেজ করতে পারি কিনা, ইউটিউব ভিডিও পড়ে ম্যানেজ করতে পারি কিনা। না, এখন এগুলো করে কোনো লাভ নেই। তার কারণটা হচ্ছে নেট পরীক্ষার প্রশ্ন কিন্তু ভীষণ রকম কনসেপচুয়াল। তো সময় যেহেতু কম, এখন কনসেপ্ট ডেভেলপ করার মতো যথেষ্ট সময় তোমার হাতে নেই, কাজেই সেদিকে পা না বাড়ানোই ভালো। এবার আমরা চলে আসব যে আমাদের পরবর্তী প্রশ্ন, সেই পরবর্তী প্রশ্নের উত্তরে। পরবর্তী প্রশ্নে একজন বলেছে, স্যার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা নিয়ে আপনার কি মতামত? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো খুবই ইম্পর্টেন্ট,
কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কেউ যদি কিছু না পড়েও শুধু প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করে যায়, যা লাস্ট 10 ইয়ার্স করার দরকার নেই, লাস্ট 3 to 4 ইয়ার্স, এই লাস্ট 3 to 4 ইয়ার্সে যদি পেপার সলভ করে যায় তাহলেই তার 40% প্রিপারেশন হয়ে যাবে। 40 কেন 50% বললেও অত্যুক্তি হবে না। তার কারণ হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেখলে আমরা ট্রেন্ড বুঝতে পারবো যে কীভাবে প্রশ্নগুলো আসে, কী ধরনের প্রশ্ন হয়। এইবার তার সঙ্গে সাযুজ্য রেখে বইতে আমরা যদি সেই বেসিক জিনিসগুলোকে কনসেন্ট্রেট করি, বা আমরা যদি নেট ঘাঁটি, বা আমরা যদি আমাদের যে নোটসে সেই জিনিসগুলোকে ভালো করে ফলো করি, তাহলে কিন্তু খুব সুবিধা। আর একটা কথা, বছরে 2 বার নেট হয় সত্যি কথাই, কিন্তু বিগত কয়েকটা নেটে যেটা আমরা দেখেছি সেখানে হয়তো পরীক্ষা হচ্ছে 5 দিন ধরে বা তারও বেশি সময় ধরে। তাহলে 5 দিনে 5 into 2 দুটো করে শিফটের পরীক্ষা হচ্ছে, মানে 10টা শিফটের পরীক্ষা। তাহলে আমি যদি খালি পেপার 1-এর কথা বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি 10টা ডিফারেন্ট পেপার 1 পাচ্ছি। তাহলে এরকমভাবে আমি যদি মানে লাস্ট 2 to 3 ইয়ার্স 2 থেকে 3 বছরের কোশ্চেনপত্র জোগাড় করতে পারি পেপার 1-এ, সেটা যথেষ্ট। এবং আমরা দেখব যে যদি সেই কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করা হয় সেখানে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন খুব কম, মানে কনসেপচুয়াল কোশ্চেনটা বেশি। কাজে যারা ভাবছে যে এখন যদি খুব ভালো করে আমি টেক্সট বইটা খুঁটিয়ে পড়ি তাহলে একটা বিশাল কিছু করে ফেলবো, মোটেই না। একটা টেক্সট বই পড়ে, স্যারের আলোচনা শুনে, ম্যামের আলোচনা শুনে, বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে বা গুগল সার্চ করে আগে একটা ধারণা তৈরি করতে হয়। সেই ধারণাটা একবার তৈরি হয়ে গেলে তখন প্রশ্নের উত্তর, প্রশ্ন যেমনই দিক না কেন, যে প্যাটার্নেরই দিক না কেন, এটা পড়ে বুঝে উত্তর করা যায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই ধারণাটা তৈরি না হচ্ছে ততক্ষণ কিছু করার থাকে না। তো সেই দিকে তাকিয়ে এখন ধারণা তৈরির দিকে না যাওয়াই ভালো, যেহেতু হাতের সময় কম। শুধু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যদি আমি মোটামুটিভাবে আমি মেকানিক্যাল ওয়েতেও সলভ করি তাহলেও আমার ধারণা অনেকটাই কাজ হবে। নেক্সট প্রশ্ন, স্যার অজানা টপিকগুলো করা নিয়ে আপনার কি মত? যারা নতুন বা প্রথমবার এক্সাম দেবে তারা অজানা তথ্য, মানে যা তারা এখনো পড়েনি বা তাদেরকে পড়ানো হয়নি, সেগুলো একেবারেই দেখবে না, কারণ দেখেও কোনো লাভ হবে না। এই 20-22 দিনের মধ্যে সেটাকে কভার করা কার্যত অসম্ভব। তাহলে কি করতে হবে? তাহলে গত 2 মাসে, ধরা যাক আমি যদি ধরে নিই জুলাই থেকে ক্লাসটা শুরু হয়েছে, তাহলে জুলাই আগস্টে যা যা পড়ানো হয়েছে সেটাকেই ভালো করে কনসেন্ট্রেট করি। আর সিলেবাসটা ভালো করে ফলো করতে হবে। সিলেবাসটা ভালো করে ফলো করলে আমরা দেখতে পারবো যে কিছু জিনিস আছে যা হয়তো আমার অজানা ঠিকই, মানে এই মুহূর্তে পড়া হয়নি, কিন্তু অতীতে সেটার পরে আমার একটা পড়াশুনো করা আছে বা জ্ঞান আছে, সেটা দেখা যেতে পারে। সেই বিষয়টা আমরা ভালো করে দেখতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। আরেকটা কথা আমি এখানে বলবো, মূলত পেপার 1-এর কথা যদি আমি বলি তাহলে থিওরি পার্ট থেকে টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, কমিউনিকেশান, আইসিটি, এইগুলো থেকে ভীষণ রকম কনসেপচুয়াল প্রশ্ন আসে। বরং তুলনামূলকভাবে কনসেপচুয়াল প্রশ্ন কম আসে, বা বলা যেতে পারে ডিরেক্ট কোশ্চেন আসে হচ্ছে হায়ার এডুকেশন এবং পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে। সো ওই টপিক দুটো, শেষের যে দুটো টপিকের কথা বললাম, সেটা যদি কেউ মনে করে আমি টেক্সট ভালো করে পড়ে যাই, যদি সেখান থেকে কিছু প্রশ্ন আসে আমি করতে পারবো, তাহলে তার মধ্যে খুব একটা ভুলের কিছু নেই, সে সেটা করতেই পারে। কিন্তু তা বাদে বাকি যে বিষয়গুলোর কথা বললাম সেটা কিন্তু কিছু করা যাবে না। আর যারা কম্প্যারেটিভলি বেশি দিন ধরে পড়ছে তারা যদি মনে করে যে হ্যাঁ কোথাও আমার একটা সমস্যা রয়েছে এবং সেটা আমি আগামী 7 দিনের মধ্যে কভার আপ করতে পারবো, তাহলে তারা সেই টপিকগুলো দেখবে। কিন্তু যে টপিকটা তাদের কভার করা হয়নি এবং আগামী 7 দিনের মধ্যে সেটা ম্যানেজ করা যাবে না, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব সেদিকে না যাওয়াই ভালো। বরং যেগুলো অলরেডি পড়া হয়েছে সেটাই তারা ভালো করে দেখুক বা পড়ুক। পরের প্রশ্ন নাম্বার 5, স্যার পেপার 1-এর কোন কোন বিষয়ে জোর দিয়ে পড়তে হবে? প্রথমেই বলি যে শুধু বই পড়ে বা খালি বইয়ের পিছনে থাকা এমসিকিউ পড়ে কিন্তু কোনো কাজ হবে না। আমি অতীতেও বলছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো, পেপার 1-এর পিছনে যেটা মূল বিষয়বস্তু, দ্যাট ইজ কনসেপ্ট ডেভেলপ করতে হবে। আর মজার বিষয় হচ্ছে
কনসেপ্ট রাতারাতি ডেভেলপ করা যায় না, তার জন্য সময় দিতে হয়, তার জন্য অনেক পড়াশুনো করতে হয়। তো সেই দিক থেকে আমি বলবো যে পেপার ওয়ানের ক্ষেত্রে তোমরা যে টপিকগুলো ডিরেক্ট, যেটা আমি একটু আগে বললাম, অর্থাৎ হায়ার এডুকেশন বা পিপল এনভায়রনমেন্ট থেকে যে প্রশ্নগুলো মোটামুটি তো খুব বেশি কনসেপচুয়াল সেখানে থাকে না, তো সেগুলো তুমি করতেই পারো, তাতে অসুবিধা কিছু নেই। কিন্তু 4টে জিনিস রেগুলার ওয়েতে করা খুব দরকার। এই 4টে জিনিস তুমি যদি ঠিকমতো করতে পারো, তোমার পেপার ওয়ানে অবধারিতভাবে নম্বর ভালো আসবেই আসবে। কী সেই 4টে জিনিস? ম্যাথামেটিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং, ডেটা ইন্টারপ্রিটেশন এবং রিডিং কম্প্রিহেনশন, এই 4টে জিনিস। এবার এই জিনিসগুলো কি হয়, আমরা প্রথমেই যেগুলো খুব স্কোরিং আমরা ছেলেমেয়েদের শিখিয়ে দিই, প্রথম দিকেই আমাদের এখান থেকে সেগুলোকে শিখিয়ে দেওয়া হয়। কেন শিখিয়ে দেওয়া হয়? যাতে তারা বাকি 6টা মাসের যে যে কদিন ধরে তারা এখানে পড়াশুনো করবে, সেই সময়টা তারা শুরু থেকে এগুলো প্র্যাকটিস করতে পারবে। কিন্তু এগুলো যদি পেছনের দিকে বা শেষের দিকে শেখানো হয়, তারা প্র্যাকটিস করার জন্য সাফিসিয়েন্ট টাইম পাবে না। তো সেই হিসাবে আমার মনে হয় যারা আমার ডিরেক্ট ছাত্রছাত্রী, তাদের অন্তত এই 4টে জিনিস নিয়ে খুব বেশি অসুবিধা হওয়ার কারণ নেই, এবং এই 4টে জিনিসকে খুব ভালো করে রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে। কীরকমভাবে প্র্যাকটিস করতে হবে? 4টে টপিকই আমি একদিনে কমপ্লিট করব এবং প্রতিদিন সেটা করব, সেটা হয়তো জাস্টিফাইড না, পসিবলও নয়। কি করতে হবে না, একটু ভাগ করে নিতে হবে, অল্টারনেটিভলি করতে হবে। মনে করা যাক আমি একদিন করলাম ম্যাথামেটিক্যাল রিজনিং, আর তার সঙ্গে আমি রাখলাম হয়তো ডিআইকে। আর একদিন আমি করলাম ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের যেটা রিজনিং পার্টটা আছে সেটা, রিডিং কম্প্রিহেনশন রাখলাম, আর রাখলাম লজিক্যাল রিজনিং। এইভাবে যে 4-5টা বিষয় ওখানে রয়েছে, সেটাকে একটু অল্টারনেটিভ ওয়েতে কমপ্লিট করতে হবে বা সেটাকে ফলো করতে হবে, কারণ এই জিনিসগুলো ভীষণ রকম প্র্যাকটিস বেসড। যদি এগুলোকে সঠিকভাবে প্র্যাকটিস করা না হয়, তাহলে কিন্তু পরীক্ষার সময় বিশেষ কিছু করা যাবে না। কারণ যদি আমরা এই প্র্যাকটিসটা সাফিসিয়েন্টলি না করি বা কমিয়ে দিই, তাহলে কিন্তু দেখা যাবে যে পরীক্ষার সময় কি অসুবিধা হচ্ছে। আরেকটা কথা আমি এখানে বলবো, যেহেতু এখন টেক্সট পড়ার খুব একটা সময় নেই, সেই কারণে যেটা করতে হবে সেটা হচ্ছে এমসিকিউ যেগুলো আছে কোনো অথেন্টিক বই থেকে বা অথেন্টিক নোটস থেকে যতটা সম্ভব এমসিকিউটা কভার করতে হবে। এটা কাইন্ড অফ মেকানিক্যাল লার্নিং। আমি জানি যে এই প্রশ্ন হলে এই উত্তর হবে, এবার কেন হবে, কী বৃত্তান্ত হবে, সবটা এই মুহূর্তে ব্যাখ্যা করার সময় নেই। কিন্তু যদি আমি সেটুকু জানি যে এটার হলে এই উত্তরটা হয়, এটা যত বেশি প্রশ্নের সঙ্গে আমি পরিচিত হব, তত সেটা আমার সুবিধা হবে। তো এইভাবে একটা প্রিপারেশান নিলে আমার মনে হয় ভালো হবে। যাই হোক, চলে আসছি আমরা 6 নম্বর প্রশ্নে। স্যার, আমরা যারা গত জুলাই মাস থেকে NRSC-তে ডিসেম্বর 2020 নেট পরীক্ষার জন্য অ্যাডমিশন নিয়েছিলাম, তারা কি করব? প্রথমেই বলি, আমাদের যে কোর্সটা আছে এটা প্রথমেই বলা হয়েছিল সেটা হচ্ছে 2020 ডিসেম্বরে যে নেট পরীক্ষাটা হবে তার দিকে লক্ষ্য রেখে এটা কমপ্লিটলি ডিজাইন করা হয়েছে। তো যেহেতু মাত্র 2 মাস ক্লাস হয়েছে, নিশ্চয়ই এই 2 মাসের মধ্যে পুরোটা সম্ভব নয় কভার আপ করা। আর জুনের পরীক্ষাটা সেপ্টেম্বরে হচ্ছে। এবার এই অল্প সময়ের মধ্যে আমাদের যে একটা বিশাল সিলেবাস বাকি রয়েছে, সেটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো না, খুব স্বাভাবিক। আর যদিও তড়িঘড়ি করে কোনোভাবে একটা কমপ্লিট আমরা করে দিই, সে কমপ্লিট করাতে কোনো কাজের কাজ হবে না, কারণ অত স্পিডে পড়ালে ছেলেমেয়েরা কিচ্ছু বুঝতে পারবে না। উল্টো যেটা হবে সেটা হচ্ছে, যেগুলো প্র্যাকটিস করানো হয়েছিল আগে, যেটা পড়ানো হয়েছিল বিনা প্র্যাকটিসে বা প্র্যাকটিসের অভাবে, সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আমরা সেই ঝুঁকি নেব না। আমরা যেটা বলতে পারি, যারা আমার কাছে বা NRSC-তে পড়াশুনো করছে নতুন, যারা প্রথমবার নেট পরীক্ষা দেবে, তারা তো এই ঝুঁকি একেবারেই নেবে না। এমনকি যারা অতীতে নেট পরীক্ষা দিয়েছে বা নেট পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে, তারাও কিন্তু ঝুঁকিটা বুঝে শুনে নেবে। ঝুঁকি কেন বলছি, যে সেপ্টেম্বরের নেটটাকে কোনো মতে দিতে গিয়ে যেন ডিসেম্বরের প্রস্তুতি ধাক্কা না খায়, যেটা হওয়ার সম্ভাবনা প্রবল। সেই জায়গাটাতে বুঝতে হবে যে এই 20-22 দিনের মধ্যে বিশাল কিছু হবে না,
যা কিছু আমার অলরেডি নলেজ রয়েছে সেই নলেজের উপর বেস করেই পরীক্ষা দিতে হবে। কিন্তু আমি যদি সেই নলেজটাকে ধারালো করতে গিয়ে আগামী আরও 1 মাস পড়াশুনো না করি এবং ডিসেম্বরে গিয়ে যখন সেই পরীক্ষাটা হবে তখন সেই পরীক্ষাটার ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে একটা খারাপ ফল হয়তো হবে, কারণ আমি সেক্ষেত্রে কোর্স কমপ্লিট করতে পারবো না বা শেষ করতে পারবো না এই মাঝে সেপ্টেম্বরের পরীক্ষা থাকার জন্য। তবে একটা কথা বলতে পারি, এখনও 16ই সেপ্টেম্বর আসতে অনেকটা সময় বাকি আছে। আর পরীক্ষাটা তো সবার 16 তারিখ হবে এখনও নয়, ওটা 25 তারিখ অবধি হবে। তো যেটুকু সময় আমাদের হাতে এখনও বাকি রয়েছে তাতে আমরা যেটা করতে পারি যে স্কোরিং যে জায়গাগুলো রয়েছে সেই স্কোরিং জায়গাগুলোকে যতটা সম্ভব আমরা করিয়ে দেওয়ার চেষ্টা করব, তাতে তারা অনেকটা সুবিধাজনক স্থানে থাকবে। আর এর সঙ্গে তো ফুল মক টেস্ট তো নেওয়া হবেই, এবং ফুল মক টেস্টের মধ্যেও সেখানে বিভিন্ন টপিক থেকে প্রশ্ন থাকবে। আর এছাড়া আরেকটা জিনিস আমি বিবেচনা করছি যে বিভিন্ন সাবজেক্ট যেগুলো এখনও পড়ানো হয়নি অথচ আমাদের এই সামনের পরীক্ষায় থাকবে, তার বাছাই করা বা ইম্পর্টেন্ট কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা যায় কি না সেটা কিন্তু আমরা চিন্তাভাবনা করছি। তবে কনসেপ্ট ডেলিভারির যে ব্যাপারটা, মানে যেগুলো নতুন সাবজেক্ট, সেটা কার্যত অসম্ভব, সেটা এই মুহূর্তে করা যাবে না। সেই কারণে আমরা এখন এভাবেই করব। আর আমি বারবার করে বলছি, জিনিসটাকে খুব লাইটলি নিতে হবে, কোনো ভয় পাওয়ার চিন্তা করার কোনো কারণ নেই। কারণ যদি একবার মনের মধ্যে এই ভয়টা চেপে বসে যে আমার হাতে সময় অত্যন্ত কম, আমি এত বিরাট সিলেবাস কী করে কভার আপ করব, তাহলে কিন্তু পরীক্ষা নিশ্চিতভাবে খারাপ হবেই। কাজে টেনশন করার কোনো জায়গা নেই, যতটুকু হয়েছে যা হয়েছে তার উপরেই পরীক্ষা দেব। কখনো কেউ 100% প্রিপারেশান নিয়ে পরীক্ষায় বসতে পারে না, রিটের কথা বলি। আর কেউ কখনো 100% নেট পরীক্ষায় পেয়েছে বলেও আমার অন্তত শোনা নেই বা জানা নেই। তো সেই কারণে আমরা যেটা বারবার করে সবাইকে বলবো সেটা হচ্ছে, এত চিন্তা করার কোনো কারণ নেই। তোমার হয়তো মনে হচ্ছে আমার প্রস্তুতি অসমাপ্ত, আমার প্রস্তুতি এখনও কমপ্লিট হয়নি, কিন্তু দেখা যাবে যে তুমি কার্যক্ষেত্রে গিয়ে এমনভাবে কিছু প্রশ্নের উত্তর করে দিয়ে এলে তোমার হয়তো নেট হয়ে গেল। ঠিক আছে? তো ওটা নিয়ে এত ভাববার বা চিন্তা করার কোনো কারণ কিছু নেই। যাই হোক, চলে আসছি তার পরের প্রশ্ন, নাম্বার 7। স্যার, হঠাৎ করে এই ঘোষণায় আমরা মানসিকভাবে বিভ্রান্ত, কিংকর্তব্য বিমূঢ়, কীভাবে মানসিক জোর পাবো বলুন। খুব দামি একটা প্রশ্ন। দেখো, এটা একটা খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। এটা যে খালি তোমাদের একার সমস্যা তা কিন্তু নয়, সারা ভারতবর্ষ জুড়ে যে লক্ষ লক্ষ নেট পরীক্ষার্থী আছে প্রত্যেকেরই কম বেশি মনের প্রশ্ন হচ্ছে এইটা। তো এবার এর হাত থেকে তুমি কি করে মুক্তি পেতে পারো বা কী করে সমস্যাটা তুমি কমাতে পারো, তার জন্য আমি কতগুলো পয়েন্ট বলছি, সেই পয়েন্টগুলো মন দিয়ে শোনো। শুধু শুনলে হবে না, সেটাকে কার্যকরী করতে হবে, তাহলে আমার ধারণা এটা অনেকটাই সলভ হবে। প্রথম পয়েন্ট, ঘাবড়ে না গিয়ে আগে একটা স্টাডি প্ল্যান বানাও। স্টাডি প্ল্যান যখন তুমি বানাবে তখন তুমি ফোকাস করো সিলেবাসটাকে, যে আমার সিলেবাসে কি কি আছে, কতটা পড়তে হবে। এবার সিলেবাসে যা কিছু আছে তারপরেও তুমি কাটছাট করো। প্রয়োজনে তুমি 20% থেকে 30% এলিমিনেট করে দাও। তাহলে কি হবে, আমার সিলেবাসটা অটোমেটিক্যালি কমে গেল। যদি সেটা 70% বা 80% এসে দাঁড়ায়, অটোমেটিক্যালি কমে গেল। তাহলে সিলেবাসটা দেখে আমার মনে হতে পারে যে না, এবার বোধহয় এটা মেকআপ করা সম্ভব। তার মানে কি, আমার যেটা প্রচণ্ড রকম একটা মানসিক টেনশন ছিল, আমি সেই টেনশনের হাত থেকে একটু হলেও কিন্তু রিলিফ পেলাম। এবার প্রশ্ন হচ্ছে যে 20 থেকে 30% কোনগুলোকে বাদ দেবো আমরা। যে বিষয়টা আমার কাছে ভীষণ কঠিন লাগে, আমি বারবার চেষ্টা করে পারি না, বাদ দাও, করতে হবে না। বা কিছু কিছু এমন বিষয় থাকে যেটা আমি পরীক্ষায় দেখেছি বিগত বছরের প্রশ্নপত্রগুলোকে অ্যানালাইসিস করে, যে সেখান থেকে খুব কম প্রশ্ন আছে। সিলেবাসে আছে ঠিকই, কিন্তু খুব কম প্রশ্ন আসে, বাদ দাও, করতে হবে। আর একটা কথা আমি বলতে পারি যে এমন কিছু প্রশ্ন পরীক্ষায় থাকে যেখানে হয়তো অনেকটা পড়তে হয়, সেখান থেকে আসে কি একটা কি বড় যে দুটো প্রশ্ন, কিন্তু পড়তে হয় অনেকগুলো চ্যাপ্টার, সেটাকেও বাদ দাও। এইভাবে যদি আমরা 20 থেকে 30% এলিমিনেট করে দিতে পারি সিলেবাসের শুরুতেই, তাহলে কিন্তু আমি একটা মেন্টালি বা সাইকোলজিক্যালি ভালো জায়গায় থাকবো, যে না, আমি
এই পার্টটুকু পড়লে আমার কাজ হবে এবং সেটা মোটামুটি সম্ভব। এইটা হচ্ছে প্রথম টার্গেট। এবার আমরা আসবো দ্বিতীয় পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে আমি বলবো শুধুমাত্র রিভিশন, নতুন করে মাথায় কিছু নেওয়া চলবে না। শুধু রিভিশন, যা আমি পড়েছি সেইটাকে আমি ভালো করে দেখব। এটা আমি কখনো পড়িনি, আদৌ দেখিনি, সেটা নতুন করে মাথায় ঢোকাবো না। তৃতীয় পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যা কিছু তুমি পড়েছো তা বন্ধুর সাথে শেয়ার করো। বন্ধুর সাথে শেয়ার করো মানে বন্ধুর সাথেই নিয়মিতভাবে ফোনে ডিসকাস করো। প্রয়োজনে একটা গ্রুপ বানিয়ে ফেলো, 3 জন 4 জন বা 5 জনের অ্যাটলিস্ট একটা ছোটো ছোটো কিছু গ্রুপ বানিয়ে ফেলো এবং গ্রুপ বানিয়ে ফেলে তুমি যে পড়াটা পড়লে সেই পড়াটা বন্ধুর সঙ্গে শেয়ার করো। দেখবে আমাদের মানে কি বলবো, কোনো কিছু যখন আমরা পড়ি, কোনো কিছু যখন আমরা বুঝি, সেটা যখন আমরা আরও 5 জনের সঙ্গে শেয়ার করি, সেখান থেকে দুটো বেনিফিট হয়। প্রথম বেনিফিট হচ্ছে যে আমি যদি কোথাও কোনো ভুল জানি, তাহলে যেহেতু আমি 5 জনের সামনে সেটা বলছি এবং সেই 5 জনের মধ্যে যদি একজন আমার থেকে সে ব্যাপারে অভিজ্ঞ হয় বা বেশি জানে, সে আমার ভুলটা ধরিয়ে দেবে যেখানটায় ভুল হচ্ছে। তাহলে আমার কোথায় ভুল ভ্রান্তি হচ্ছে সেটা আইডেন্টিফাই করার একটা ভালো পদ্ধতি বা পন্থা হচ্ছে এটা। আর দ্বিতীয় যেটা সব তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, নিজের যে পড়াটা, সেই নিজের পড়াটা যখন আমি কাউকে বোঝাচ্ছি, কাউকে পড়াচ্ছি, তখন সেটা কিন্তু মেমোরিতে রাখতে বা মেমোরাইজ করতে খুব হেল্পফুল হয়। আমি কি বলতে চাইছি, এটা কিছু আমি খালি পড়লাম, মুখস্থ করলাম, পড়লাম, কিন্তু কাউকে বললাম না, আলোচনা করলাম, সেটা আমাদের ব্রেনে কম দিন স্টে করবে। কিন্তু আমি যেটা পড়লাম, বুঝলাম, সেটা আমি 4-5 জনকে বললাম, বোঝালাম, সেটা আরও কম্প্যারেটিভলি বেশি দিন স্টে করবে। তো এইটা করতে হবে। আর প্রয়োজনে 5 জন বন্ধু মিলে সেপারেটলি 5টা মক টেস্ট বানাও। এবার এই 5টা মক টেস্ট তারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হোক বা ইলেকট্রনিক্যালি হোক শেয়ার করো একে অপরের সাথে। পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে দেখো কার কী রেজাল্ট কী হলো। তাতে আমরা 5 জন বন্ধু মিলে কাজটা করলে কি হচ্ছে, একসঙ্গে 5টা মক পেপারের অ্যাডভান্টেজ পাচ্ছি, কিন্তু আমাকে দায়িত্ব নিতে হচ্ছে মাত্র একটা মক পেপারে। কিন্তু আমি যদি ইন্ডিভিজুয়ালি পড়তাম আর 5টা মক টেস্টে চাইতাম, তাহলে আমাকে 5টা মক পেপার জোগাড় করতে হতো বা আমাকে 5টা মক পেপার ক্রিয়েট করতে হতো, ইত্যাদি ইত্যাদি। গ্রুপ ডিসকাশনের সুবিধাটা হচ্ছে এইটাই, এই গ্রুপ ডিসকাশনটাকে পুরোপুরিভাবে কাজে লাগাও। চতুর্থ পয়েন্টে আমি যেটা বলবো যে বইয়ের পিছনে থাকা প্রশ্নোত্তর, তারপরে বিভিন্ন মক টেস্টের যে প্রশ্ন, স্টাডি মেটেরিয়ালের প্রশ্ন, বা বিভিন্ন যে মক টেস্ট দেওয়ার ফ্রি সাইট থাকে সেখানে গিয়ে প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে নিজেকে ডুবিয়ে দাও। টেক্সট পড়ে এখন আর কিছু হবে না, এখন প্রশ্নের মধ্যে ডুবিয়ে দাও। এতদিন ধরে তুমি টেক্সট থেকে যে জ্ঞান অর্জন করেছো সেইটাকে তুমি রিলেট করো ওই প্রশ্নগুলোর সাথে। যদি কোনো একটা প্রশ্নের উত্তর মনে হয় যে না তোমার পড়া টেক্সটের সঙ্গে মিলছে না, সেটাকে তখন ভেরিফাই করো যে এটা কি ঠিক, কোনটা ঠিক, আমি ঠিক নাকি এই উত্তরে যেটা দেওয়া আছে সেটা ঠিক। এইভাবে যদি সেই জিনিসগুলোকে নিয়ে চর্চা করা হয় তাহলে কিন্তু খুব ভালো হবে। কারণ অল্প সময়ে দ্রুত বেশি কিছু কভার আপ করতে গেলে প্রশ্নোত্তরের থেকে ভালো বিকল্প আর কিছু হতে পারে না। তবে একটা সাবধানতা অবলম্বন করতে হবে, বহু বইতেই বা বহু জায়গাতেই প্রশ্ন হয়তো ঠিক দেওয়া আছে কিন্তু সেই প্রশ্নের উত্তরটা ভুল মার্ক করা আছে। সেই জন্য একটু অথেন্টিক বই, একটু অথেন্টিক নোটস, এগুলোকে আমাদের খুঁজতে হবে সেগুলো কোথায় আছে। আমি যেখানে হাতের কাছে যা খুশি পেলাম পড়ে গেলাম, সেটাও খুব একটা বুদ্ধিমানের ব্যাপার নয়। এরপর আমরা নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে সাইকোলজিক্যালি মনটাকে একটু হালকা করতে হবে। মনটাকে হালকা করতে তুমি ভাবো যে এবছর পরীক্ষাটা হবেই না, এনটিএ পরীক্ষাটা ঘোষণা করেছে, ঠিক আছে ঘোষণা, কিন্তু এটা না হওয়ারও প্রবাবিলিটি আছে, কাজে এত চাপ নেওয়ার, এত টেনশন করার কিছু হয়নি। হয়তো দেখবো শেষ মুহূর্তে ক্যান্সেল হয়ে গেছে, এটা কিছুই না, হয়তো ক্যান্সেল হবে না, কিন্তু নিজের পরে মেন্টাল স্ট্রেসটা কমানোর জন্য আমরা একটা চিন্তাভাবনা করছি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরও দুটো পয়েন্ট আমি বলবো। নেক্সট পয়েন্ট যেটা আমি বলবো যে এত কিছুর পরেও যদি মনে হয় যে প্রস্তুতি ভালো হয়নি, তাহলে এটা ভেবে তুমি মনটাকে স্ট্রং করতে পারো যে কারোরই ভালো হয়নি, হাতে গোনা কিছু লোকজন ছাড়া
সারা ভারতবর্ষের যত নেট পরীক্ষার্থী আছে কারোরই ভালো হয়নি। কারণ আমি যে প্রবলেমটা ফেস করছি, প্রচুর ছেলেমেয়ে তারাও ঠিক একই প্রবলেম ফেস করছে। হ্যাঁ, হয়তো হাতে গোনা কিছু ভালো ছেলেমেয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে হয়তো খুব একটা প্রভাব পড়বে না, কিন্তু তাদের সংখ্যা অত্যন্ত নগণ্য, বেশিরভাগের ক্ষেত্রেই প্রভাব পড়বে। তাহলে আমার কখন বেশি ভয় লাগবে? যখন আমি 5টা এফিশিয়েন্ট ক্যান্ডিডেটের সঙ্গে বসে পরীক্ষা দেব। কিন্তু আমার যখন মনে হবে সবাই কম বেশি একই রোগের শিকার, তখন কিন্তু যন্ত্রণাটা একটু হলেও কমবে। এগুলো হচ্ছে এক ধরনের সাইকোলজিক্যাল থিঙ্কিং, যেগুলোকে ভাবতে হয় কখনো কখনো নিজের উপরে স্ট্রেসটাকে কমানোর জন্য। লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে যে হোপ ফর দ্য বেস্ট বাট প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। আমরা মনে করব যে আমাদের ভালো কিছু হবে, কিন্তু খারাপটার জন্য আমরা প্রস্তুত থাকি। আমরা এই 20-22 দিনে কী করতে পারি? বিশাল কিছু করতে পারবো না। যতটা আমাদের ক্ষমতা আছে, যতটা আমাদের এবিলিটি আছে, আমরা সেটাকে ফুল ফ্লেজে কাজে লাগাতে পারি। কাজে লাগানোর পরেও ম্যাক্সিমাম খারাপ কি হতে পারে? ম্যাক্সিমাম খারাপ এটাই হতে পারে যে আমি এই পরীক্ষাটায় কোয়ালিফাই করলাম না, এতে কী এসে গেল? আরও তো সামনে পরীক্ষা রয়েছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে পরীক্ষাটা ফোকাস করে আমি এগোচ্ছি 2020 নেট, ডিসেম্বর মাসে যে নেট পরীক্ষাটা হবে, সেটা তো এখনো আসেইনি। সেই পরীক্ষাটা খারাপ হলে একটা কিছু বলার আছে যে আমি এতদিন ধরে পড়াশোনা করলাম, ওটা খারাপ হলো। এই পরীক্ষাটা তো খারাপ হবারই পরীক্ষা। তার কারণ হচ্ছে যে পরীক্ষাটার নির্ধারিত সময় ছিল জুন, তারপরে পরীক্ষাটা কবে হবে এনটিএ ঘোষণা করলো না, বা আদৌ হবে কিনা তাও কিছু ক্লিয়ারলি বললো না। সেখানে মানুষ কিসের ভরসায় পড়াশোনা করবে? সবার তো একই রকম টেন্ডেন্সি, একই রকম মানসিকতা, বা সবাই খুব সমাজদার, এরকম ভাবার তো কোনো কারণ নেই। তো সেই হিসেবে এটাকে নিয়ে অত হেডেক নেওয়ার কিচ্ছু হয়নি। তো আমার মনে হয় এইভাবে আমরা নিজেদের পরে স্ট্রেসটা কমাতে পারি। কিন্তু একটা কথা আমি বারবার করে সবাইকে বলতে চাইছি, আমার কেন জানি না মনে হচ্ছে এই ভুলটা কিন্তু অনেক ক্যান্ডিডেট করতে চলেছে। তাই আমি প্রত্যেককে বারবার করে বলবো, অ্যাটলিস্ট এই ভুলটা করো না। কী সেই ভুল? না, সেপ্টেম্বরের পরীক্ষাকে বেশি গুরুত্ব দিয়ে আমি ডিসেম্বরে, যেটা আমার মূল লক্ষ্য, সেই পরীক্ষাটার ক্ষতি না করে বসি। এইটা কিন্তু একটা খুব দুশ্চিন্তার ব্যাপার। কারণ কি? কারণ সেপ্টেম্বরের এই একটা মাস যদি আমি কমপ্লিটলি সেপ্টেম্বরের পরীক্ষাটাকে ফোকাস করে পড়াশুনো করি, তাহলে দেখা যাবে যে হয়তো এরকম হলেও হতে পারে আমি যতটা লক্ষ্য বা টার্গেট নিয়ে গিয়েছিলাম, সময় কম থাকার জন্য সেইটা আমরা কভার আপ করতে পারিনি। তো সেক্ষেত্রে পরীক্ষাটা ভালো হলো না। আবার যেহেতু ডিসেম্বরের আগে আমি এখানে একটা মাস নষ্ট করে দিলাম, ওখানেও আমি সিলেবাসটা শেষ করতে পারলাম। এটা যেন না হয়, এই জায়গাটায় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এরপর আমরা চলে আসব আমাদের 8 নম্বর প্রশ্ন, এবং এটাই আমাদের সম্ভবত শেষ প্রশ্ন। একজন লিখেছে, স্যার পরীক্ষা কি সত্যিই হবে? এ প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা একটু বলি। সেটা হচ্ছে যে তার প্রশ্নের মধ্যেই রয়েছে একটা জিজ্ঞাসা চিহ্ন, ভীষণ রকম একটা সন্দেহ। পরীক্ষা কি সত্যিই হবে? এই সত্যির যদি আমরা ব্যাখ্যা দিতে হয়, তাহলে মনে হতে পারে চতুর্দিকে একটা ফেক নিউজ বা মিথ্যার একটা আবরণ চক্র রয়েছে, তাই সে হয়তো এই কথাটা বলেছে। কিন্তু বাস্তব তো সে কথা নয়। বাস্তবে এনটিএ তার নিজস্ব ওয়েবসাইটে পরীক্ষার ডেট আপলোড করেছে। তো পরীক্ষার ডেট আপলোড করা মানে এটাই স্বাভাবিক, পরীক্ষাটা হবে এটা ধরে নিয়ে এগোনো। কিন্তু অনেকগুলো প্রশ্ন এখানে আছে, যে প্রশ্নগুলো আমরা হয়তো যদি খুব তলিয়ে ভাবি, তাহলে আমাদের মাথায় অন্য কিছু চিন্তা আসতে বাধ্য। আমি 2-1 পয়েন্ট একটুখানি উল্লেখ করতে চাই। আজকে ভারতবর্ষে 30 লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত। তাহলে ছাত্রছাত্রীদের মতো ছোট ছোট ছেলেমেয়েই বলবো আমি, যারা দেশের ভবিষ্যৎ, তারা যদি পরীক্ষা দিতে গিয়ে কোনো কারণে করোনা আক্রান্ত হয়, তার দায়িত্ব কে নেবে? এটা একটা প্রশ্ন।
2 নম্বর হচ্ছে সেন্টারে কি করে পৌঁছাবে। ধরে যাক কারো বাড়ি কুচবিহার, সে কলকাতায় হস্টেলে থেকে পড়াশুনো করতো, সেন্টার চুজ করেছে কলকাতায়। কুচবিহার থেকে সে কলকাতায় কিভাবে আসবে? শুধু তাই নয়, রাজ্যের বাইরেও অনেকে সেন্টার রেখেছে। তো রাজ্যের বাইরে যদি কোনো সেন্টার থাকে, সে সেই রাজ্যে কি করে যাবে? গেলে তো তাকে থাকতে হবে কি বলে কোয়ারেন্টাইনে। এটা কি পসিবল, ফিজিবল? নেক্সট হচ্ছে নানান রকম আর্থিক কারণে হোক বা যে কোনো কারণে হোক 50%-এর বেশি ছেলেমেয়ে তো আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, সেন্টারেই পৌঁছাতে পারবে না। আজকে একজনের বাড়ি হয়তো কাকদ্বীপে, তো আমরা ধরছি তার পরীক্ষার সেন্টার হয়তো পড়েছে সেক্টর 5। তো কাকদ্বীপে যে নিম্ন মধ্যবিত্ত ছেলেটার বাড়ি, সে সেক্টর 5-এ কীভাবে আসবে? তো এটা কিন্তু এগুলো ভাববার বিষয়বস্তু রয়েছে। গাড়ি ভাড়া করে সবার পক্ষে আসা সম্ভব নয়। বাসে করে আগের দিন এসে কোথায় সে স্টে করবে? এই বিষয়গুলো কিন্তু আমাদের সকলকে কম বেশি ভাবাচ্ছে। তারপর 1 মাসেরও কম সময় নিয়ে বা 1 মাসের কম সময় তারা ঘোষণা করলো পরীক্ষা হবে 1 মাস পরে বা 25 দিন পরে। কি অ্যাটলিস্ট জেনারেলি যেটা আমরা দেখি 45 দিন আগে, অন্তত 45 দিন আগে নোটিফিকেশন জারি হয়ে যায়, যাতে মানুষ একটা সার্বিক প্রস্তুতি নেওয়ার সময় পায়। তারপর আরও একটা প্রশ্ন, যার কোনো উত্তর আমাদের কাছে পরিষ্কারভাবে নেই। যদি কোনো পরীক্ষার্থী তার টার্নটাকে নষ্ট করতে না চায়, সে পরীক্ষা দিতে চায়, কিন্তু সে কোনো কারণে করোনা পজিটিভ, তার কোনো সিমটম নেই, শরীর টরীর সবই ঠিক আছে, করোনা পজিটিভ, সে কি করে পরীক্ষা দেবে? বা তার জন্য কি কোনো পৃথক ব্যবস্থা আছে? জানা নেই, এই প্রশ্নের উত্তর আমাদের কাছে জানা নেই। বা এমনও হতে পারে যে কোনো একজন করোনা পজিটিভ ব্যক্তি, সে তার রোগটাকে হাইড করে পরীক্ষা হলে পরীক্ষা দিতে এলো। এবার পরীক্ষা দিতে আসার পর সে যে সেখান থেকে আরও 10 জনকে সংক্রামিত করবে না, তারও কি কোনো গ্যারান্টি আছে? আরও বলতে পারি, পরীক্ষার্থীদের সাথে যে সমস্ত বয়স্ক লোকেরা, যারা গার্জিয়ান, তারা আসে, তারা তো আসেই, বিশেষ করে যারা মহিলা পরীক্ষার্থী, তাদের সঙ্গে গার্জিয়ান কম বেশি থাকে। তারা কি ঝুঁকি নেবে এই মুহূর্তে তাদের ছেলেকে বা মেয়েকে পরীক্ষার হলে পৌঁছাতে পারছে এই ব্যাপারটা? এবং আরও একটা মজার বিষয় হচ্ছে, এনটিএ হয়তো ঘোষণা করেছে এই যে সামনে যেই পরীক্ষা বা আদার্স যে পরীক্ষাগুলো রয়েছে, তো সেই পরীক্ষার ক্ষেত্রে তারা কি করবে না, মাস্ক দেবে। অর্থাৎ পরীক্ষার্থীকে নিজস্ব মাস্ক পরে আসতে হবে, কিন্তু সেন্টারে সেই মাস্ক পরে রেখে নতুন মাস্ক পরতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যে মাস্কটা তাকে দেওয়া হবে সেটা যে 100% স্যানিটাইজড, তার কি নিশ্চয়তা আছে? হয়তো স্যানিটাইজড, কিন্তু আমার ডাউট হচ্ছে। যে কম্পিউটার সেন্টার যেখানে স্যানিটাইজ করা হয়েছে, সেটা যে প্রপারলি স্যানিটাইজড হয়েছে, তারই বা কী নিশ্চয়তা রয়েছে? এরকম নানান রকম চিন্তা ভাবনা কিন্তু মাথায় আসছে। তো আমি জানি না এগুলোর কী উত্তর, কিন্তু এটাও ঠিক যে এনটিএতে যারা বসে রয়েছেন তারা নিশ্চয়ই বিদগ্ধ পণ্ডিত মানুষজন, তারা সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে করবেন। এবং যে প্রশ্নগুলো আমি এখানে তুললাম, তার হয়তো উত্তর আমি এই মুহূর্তে জানি না, কিন্তু হয়তো তাদের এই বিকল্পগুলো হলে বা এইগুলো হলে কী করতে হবে তারা জানে। সুতরাং পরীক্ষা হবে কি হবে না, এই ব্যাপারটা বলা কিন্তু খুব শক্ত। আমার ধারণা এটা একটা 50-50 স্টেজে আছে, মানে পরীক্ষা হতেও পারে আবার নাও হতে পারে। এই পরীক্ষা যদি না হয়, এই পরীক্ষাটাকে রুখে দেওয়ার ক্ষমতা একমাত্র সুপ্রিম কোর্টের আছে। যদি সেভাবে সুপ্রিম কোর্টকে বোঝানো হয়, যদি সেখানে উপযুক্ত যুক্তিসহ সমস্ত কিছু পেশ করা যায় এবং মাননীয় বিচারপতি সেগুলোকে মেনে নেন, তাহলে হয়তো এই পরীক্ষার উপরে একটা স্থগিতাদেশ জারি হতেই পারে। তো আমি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তের বিরোধী যে শুধুমাত্র জুনের পরীক্ষাটি ক্ষতিগ্রস্ত হলো তাই নয়, এর ফলে আমার মনে হয় ডিসেম্বরের যে পরীক্ষার প্রস্তুতি, সেটাও কিন্তু যথেষ্ট রকম বাধাপ্রাপ্ত হলো। যে ছন্দে বা যে গতিতে ডিসেম্বরের অনলাইন প্রিপারেশন চলছিল, সেটা যে মাসখানেকের জন্য ধাক্কা খাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বরং এই জুন আর ডিসেম্বরের এক্সামটা মার্চ করে দিয়ে যদি
যদি ডিসেম্বরে একটা কম্বাইন্ড নেট করা হতো এবং সেখানে জেনারেলি যে ধরা যাক 6% ছেলে মেয়েকে কোয়ালিফাই করানো হয় সেই পরিমাণটা কিছুটা বাড়িয়ে দেওয়া হলো, এরকম যদি কিছু একটা করতো তাহলে বোধহয় সেটা বেশি ভালো হতো। এটা অবশ্যই আমার ব্যক্তিগত মতামত। বা এমনও করা যেতে পারতো, ঠিক আছে 2020 যখন প্যান্ডেমিক চলছে 2020-তে একটাই পরীক্ষা হোক, 2021-এ গিয়ে যদি আমরা 3টে পরীক্ষার ব্যবস্থা করতে পারি বা কিছু একটা, সেটাও করতে পারতো। তো এত কিছুর পরেও বলবো এনটিএ যখন ঠিক করেছে তারা পরীক্ষা নেবে, কারণ পরীক্ষা যে স্থগিত হবে এর তো কোনো গ্যারান্টি নেই, নাও হতে পারে। সুতরাং সেদিকে আমরা যাব না, পরীক্ষা হবে ধরে নিয়েই এগোতে হবে। আর এক্ষেত্রে আমি বলবো যে সাবধানতা অবলম্বনটা কিন্তু মারাত্মকভাবে করতে হবে, কারণ ফিস জমা করেছি বলেই পরীক্ষায় বসতে হবে বা সাম্প্রতিককালের মধ্যে আর তো নেট পরীক্ষা হবে না, এটাই শেষ নেট পরীক্ষা, ব্যাপারটা কিন্তু এরকম নয়। যদি কখনো কারো মনে হয় যে না সে মানসিকভাবে করোনাকে উপেক্ষা করে পরীক্ষা দেওয়ার ব্যাপারে তার কিছু সমস্যা রয়েছে, সে দরকার দেবে না, কারণ হেলথের সাথে কোনো কিছু কম্প্রোমাইজ করা যায় না। এডুকেশনাল এস্টাবলিশমেন্ট অবশ্যই দরকার, কিন্তু সেটা হেলথের সঙ্গে কম্প্রোমাইজ করে নয়। তো যতক্ষণ পর্যন্ত সেই জায়গাটা একটা স্থিতিশীল জায়গায় না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু ভাবনা চিন্তা করে বা একটু অন্যভাবে সিদ্ধান্তটা নিলে ভালো হতো বলে আমার ধারণা। তবে যাদের সেই সমস্যাগুলো নেই, যারা মনে করছে যে বাজারঘাট খোলা থাকতে পারে, অফিস খোলা থাকতে পারে, সব কিছু খোলা থাকতে পারে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান নয় কেন? আমরা তো যাবো জাস্ট একটা 3 ঘন্টার পরীক্ষা দিয়ে বেরিয়ে চলে আসবো, তাতে কী এমন অসুবিধা আছে? এরকম মানসিকতার বহু লোকজন আছে, আমি কাউকে খারাপ ভালো বলছি না, হ্যাঁ তারা পরীক্ষা দিক, কোনো অসুবিধা নেই। এবার এই পরীক্ষা ব্যাপারটা যদি অপশনাল করতো এনটিএ তাহলে এটা কিছু বলার থাকতে পারত। আমার আপত্তির জায়গাটা হচ্ছে পরীক্ষাটা তো অপশনাল নয়, তো যে মনে করছে পরীক্ষা দেবে সে দিক, আর যে মনে করছে পরীক্ষা দেবে না তার কিন্তু ফিসটাও গেল, একটা টার্নও গেল, তাই না? তো যাই হোক, এটা নিয়ে খুব একটা চাপ নেওয়ার দরকার নেই, এটা যা হয় হোক, এটা হচ্ছে আমার আলটিমেট সিদ্ধান্ত। পাখির চোখ করতে হবে 2020 ডিসেম্বরে যে নেট পরীক্ষাটা হবে, যদি হয় এখনো পর্যন্ত, ওটা কি অনেকে বলবে যদি তখনও একই সিচুয়েশন থাকে তাহলে কি হবে? থাকতে পারে, তবে আজকের না নেওয়া ঝুঁকিটা তোলা থাক সেদিনের জন্য। যাই হোক, অনেক কথা বললাম, আশা করি আমার বক্তব্যটা ছাত্রছাত্রীদের মধ্যে ভালো করে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি নিশ্চয়ই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি উত্তর দেব। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, পরীক্ষার্থীদের বেস্ট অফ লাক, নমস্কার।